বাংলা গল্পের আসর স্টোরি হাউসের অনুষ্ঠানের আজকের নিবেদন সত্যজিৎ রায়ের লেখা এক রোমাঞ্চকর গল্প তারিণী খুড়ো ও বেতাল। গল্পটি শুনে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওটাতে লাইক করবেন এবং আপনার বন্ধুদেরকে শেয়ার করবেন। শুরু হচ্ছে আজকের গল্প তারিণী খুড়ো ও বেতাল। শ্রাবণ মাস, দিনটা ঘোলাটে। সকাল থেকে টিপটিপ করে বৃষ্টি পড়ছে। তারই মধ্যে সন্ধ্যের দিকে তারিণী খুড়ো এসে হাজির। হাতের ভিজে জাপানি ছাতাটা সরাত করে বন্ধ করে দরজার পাশটায় দাঁড় করিয়ে রেখে তক্তপোষে তার জায়গাটায় বসে তাকিয়াটা টেনে নিয়ে খুড়ো বললেন, কই আর সবাইকে ডাক, আর নিকুঞ্জকে বল নতুন করে জল ফুটিয়ে এক কাপ চা করতে। লোডশেডিং, তাই বসবার ঘরে দুটো মোমবাতি জ্বলছে। তাতে থমথমে ভাবটা তো কমেইনি, বরং বেড়েছে। নিকুঞ্জই জল চাপিয়ে পাড়ার এবাড়ি ওবাড়ি থেকে ন্যাপলা, ভুলু, চটপটি আর সুনন্দাকে ডেকে আনলো। ন্যাপলা এসেই বলল, এই বাদলা দিনে মোমবাতির আলো কিন্তু ভূতের গল্প তো, মানে যদি আপনার স্টকে আর থাকে। দুটো গল্প তো অলরেডি বলা হয়ে গেছে। আমার স্টক, আমার যা স্টক তাতে দুটো আরব্য উপন্যাস হয়ে যায়। তার মানে 2002 নাইটস। আমাদের মধ্যে ন্যাপলাই খুড়োর সঙ্গে তাল রেখে কথা বলতে পারে। আগে হ্যাঁ, বললেন খুড়ো, তবে সব যে ভূতের গল্প তা নয় অবশ্যই। এখানে বলে রাখি যে তারিণী খুড়োর গল্পগুলো এত জমাটি হয় যে সেগুলো গুল না সত্যি সে কথাটা আর কোনোদিন জিজ্ঞেস করি না। তবে এটা জানি যে ৪৫ বছর ধরে ভারতবর্ষের নানা জায়গায় ঘোরার ফলে খুড়োর অভিজ্ঞতার স্টক অফুরন্ত। আজকে কিসের গল্প বলবেন? জিজ্ঞাসা করল ভুলু। আজকেরটা ভূতেরও বলতে পারিস, কঙ্কালেরও বলতে পারিস। কঙ্কাল আর ভূত যে এক জিনিস সেটা তো জানতাম না, বলল ন্যাপলা। তুই আর কি জানিস রে ছোকরা? এক জিনিস না হলেও এক এক সময় এক হয়ে যায়। অন্তত আমি যে ঘটনার কথা বলতে যাচ্ছি তাতে তাই হয়েছিল। শোনার যদি সাহস থাকে তোদের তো বলতে পারি। আমরা ৫ জনে একসঙ্গে পরপর ৩ বার আছে বলার পর খুড়ো শুরু করলেন, আছে আছে আছে। আমি তখন মালাবারের এলাচের ব্যবসা করে বেশ ২ পয়সা কামিয়ে আবার ভব ঘুরে কোচিন থেকে গেলুম কোয়েম্বাটোর, সেখান থেকে ব্যাঙ্গালোর, ব্যাঙ্গালোর টু কুর্নুল, কুর্নুল টু হায়দ্রাবাদ। ফার্স্ট ক্লাস ছাড়া ট্রেনে চড়ি না। ভালো হোটেলে থাকি, শহরে ঘোরার ইচ্ছে হলে ট্যাক্সি রাখি। হায়দ্রাবাদে যাবার ইচ্ছে ছিল সালার জাং মিউজিয়ামটা দেখার জন্য। সির্ফ একজন লোকের সংগ্রহ থেকে একটা পুরো মিউজিয়াম হয়ে যায় সেটা না দেখলে বিশ্বাস করা যায় না। মিউজিয়াম দেখে গোলকোন্ডায় একটা ট্রিপ মেরে আবার বেরিয়ে পড়ব ভাবছি। এমন সময় লোকাল কাগজে একটা বিজ্ঞাপন দেখে মনটা চনমন করে উঠল। হায়দ্রাবাদেরই আর্টিস্ট ধনরাজ মার্তান্ড একজন মডেল চাইছেন পৌরাণিক ছবি আঁকার জন্য। তোরা রবি বর্মার নাম শুনেছিস কিনা জানি না। রাজা রবি বর্মা টাভাঙ্করের এক রাজবংশের ছেলে ছিলেন। পৌরাণিক ছবি এঁকে খুব নাম করেছিলেন গত শতাব্দীর শেষ দিকটায়। ভারতবর্ষের বহু রাজরাজার বাড়িতে দেখতে পাওয়া যায় তার আঁকা সব অয়েল পেন্টিং।
কতকটা রবি বর্মা স্টাইলেই ছবি আঁকে এই ধনরাজ মার্তাণ্ড। আর আমি যখনকার কথা বলছি বছর 35 আগে, তখন লোকটার খুব নাম, খুব পসার। তার এই বিজ্ঞাপনটা দেখে বেশ একটা জোরালো প্রতিক্রিয়া হলো। পুরুষ মডেল চেয়েছে, চেহারা ভালো হওয়া চাই, রোজ সিটিং দিতে হবে, উপযুক্ত পারিশ্রমিক দেবে। তোদের তো বলেইছি, সে বয়সে আমার চেহারা ছিল লাইক এ প্রিন্স, তার উপর ডন বৈঠক দেওয়া শরীর, গায়ে জোব্বা, মাথায় মুকুট আর কোমরে তরোয়াল নিয়ে যে কোনো নেটিভ স্টেটের সিংহাসনে বসিয়ে দেওয়া যায়। যাই হোক, অ্যাপ্লাই করে দিলুম, আর ডাকও এসে গেল 7 দিনের মধ্যে। নতুন খুঁড়ে দাড়ি কামিয়ে ভালো পোশাক পরে দুর্গা বলে হাজির হলুম মার্তাণ্ডের অ্যাড্রেসে। বাড়িটা দেখেই মনে হলো এককালে কোনো নবাবের হাবেলি টাবেলি ছিল। চারিদিকে মার্বেল মোজায়েক নকশার ছড়াছড়ি। পৌরাণিক ছবিতে যে ভালো রোজগার হয় সেটা বোঝাই যাচ্ছে। উর্দি পরা বেয়ারা এসে আমাকে নিয়ে গিয়ে বসালো একটা সারি সারি চেয়ার পাতা ঘরে। সেখানে জনা 5 ক্যান্ডিডেট অপেক্ষা করছে, যেন ডাক্তারের ওয়েটিং রুম। এদের মধ্যে একজনের চেহারাটা চেনা চেনা লাগলেও সে যে কে তা ঠিক বুঝতে পারলাম না। আমি বসার মিনিট খানেকের মধ্যেই সে লোকটার ডাক এলো। বেয়ারা ঘরে ঢুকে বিশ্বনাথ চেলাঙ্কি বলতেই চিনে ফেললুম লোকটাকে। ফিল্ম পত্রিকায় এর ছবি দেখেছি, কিন্তু তাহলে আবার চাকরির জন্য দরখাস্ত কেন? কৌতূহল হওয়াতে আমার পাশে বসা ভদ্রলোকটিকে জিজ্ঞাসা করলুম, আচ্ছা, যিনি এক্ষুনি উঠে গেলেন তিনি বোধহয় একজন ফিল্ম স্টার, তাই না? ভদ্রলোক একটু হেসে বললেন, স্টার হলে কি আর এখানে দেখতে পেতে? হ্যাঁ, হতে চেয়েছিল স্টার, কিন্তু 3টি ছবি পরপর মার খাওয়াতে এখন অন্য রাস্তা দেখছে। ভদ্রলোক আরও বললেন যে সোলাঙ্কি নাকি হায়দ্রাবাদেরই ছেলে, ধনী বাপের পয়সা উড়িয়েছে জুয়া খেলে আর ফুর্তি করে। তারপর বোম্বাই গিয়ে ফিল্মের হিরো হওয়ার চেষ্টায় বিফল হয়ে আবার এখানে ফিরে এসেছে। যিনি এসব খবর দিলেন তিনি নিজেও অবশ্যই একজন ক্যান্ডিডেট। 5 জনের সকলেই মডেল হওয়ার আশায় এসেছেন, তবে তার মধ্যে সোলাঙ্কির চেহারাটাই মোটের ওপর ভালো, যদিও যাকে পৌরুষ বলে যে জিনিসটার একটু অভাব। আমার ডাক পড়ল সবার শেষে। যে ঘরে ইন্টারভিউ হচ্ছে সেটাই দেখলুম স্টুডিও, কারণ একদিকে রয়েছে বেশ বড় একটা কাচের জানালা, ঘরের একপাশে একটা ইজেল, আর তার পাশে একটা টেবিলের উপর আঁকার সরঞ্জাম। এইসবের মধ্যেই একটা ডেস্ক পাতা রয়েছে, আর তার দুদিকে 2টো চেয়ার। একটাই বসেছেন মার্তাণ্ড সাহেব। সাহেব কথাটা ভুল হলো না, কারণ ভদ্রলোকের ইংরেজিটা বেশ চোস্ত। শকুনি মার্কা নাক, ফ্রেঞ্চ কাট দাড়ি, মাথায় লম্বা ঢেউ খেলানো চুল নেমে এসেছে কাঁধ অবধি। পোশাক সম্ভবত নিজেরই ডিজাইন করা, কারণ জাপানি সাহেবই আর মুসলিমি পোশাকের এমন খিচুড়ি আর দেখিনি। 5 মিনিট কথা বলে আর জামা খুলিয়ে আমার বাইসেপ, ট্রাইসেপ আর ছাতি দেখে ভদ্রলোক আমাকেই সিলেক্ট করে নিলেন। ডেইলি সিটিংয়ে 100 টাকা, অর্থাৎ মাসে 30 দিন কাজ হলে 3000। আজকের দিনে প্রায় 10-15 হাজারের সামিল। পরের দিন থেকেই কাজ শুরু হয়ে গেল। যে কোনো পৌরাণিক ঘটনায় হোক না কেন, তাতে প্রধান পুরুষ চরিত্র হব আমি। নারী চরিত্রের জন্য আছেন মিসেস মার্তাণ্ড, আর ওদেরই 19 বছরের মেয়ে শকুন্তলা। খুচরো পুরুষের জন্য মডেলের অভাব নেই। মার্তাণ্ডের পৌরাণিক পোশাকের স্টক বিরাট।
পাগড়ি, মুকুট, ধুতি, চাদর, কোমরবন্ধ, তাগা, তাবিজ, নেকলেস সবই আছে। অর্জুনের লক্ষ্যভেদ দিয়ে আঁকা শুরু হলো। তার জন্য একটি জবরদস্ত ধনুকও তৈরি করে রেখেছেন আর্টিস্ট মশাই। হোসেন সাগর লেক থেকে 5 মিনিটের হাঁটা পথে 150 টাকা ভাড়ার 2টি ঘর নিয়ে নিলাম আমি। বাড়িওয়ালা মোতালেব হোসেন অতি সজ্জন ব্যক্তি। বাঙালিদের সম্বন্ধে খুব উঁচু ধারণা। রোজ সকালে আন্ডা টোস্ট খেয়ে বেরিয়ে পড়ি। 9টা থেকে 1টা পর্যন্ত সিটিং। তার মধ্যে চা পানির জন্য 10 মিনিটের বিরতি থাকে 11টায়। কাজের পর বাকি দিনটা ফ্রি থাকে। হায়দ্রাবাদ শহর ঘুরে দেখি। সন্ধ্যাবেলা লেকের ধারে একটু বেরিয়ে 10টার মধ্যে ঘুমিয়ে পড়ি। এছাড়া আর একটা কাজ আছে, সেটা হলো পুরাণের গল্প পড়ে মার্তাণ্ডের জন্য সুটেবল সাবজেক্ট খুঁজে রাখা। মার্তাণ্ড নিজে শুধু রামায়ণ মহাভারতটা পড়েছে, তাও তেমন খুঁটিয়ে নয়, তাই তার বিষয়গুলো একটু মামুলি হয়ে পড়ে। আমি মার্তাণ্ডকে বলেছিলাম রাজা বিক্রমাদিত্যের কিছু ঘটনা, যেগুলো ওর মনে ধরেছিল। আমি জানতাম বিক্রমাদিত্যের পক্ষে আমার চেহারা খুব জুৎসই, কিন্তু কাজের বেলা গণ্ডগোলটা কোথায় হলো আর কিভাবে হলো সেটাই বলি। 4 মাস একটানা সিটিং দিয়ে 8টা ছবি হয়ে গেছে। এমন সময় একদিন সন্ধ্যাবেলা লেকের ধারে বেরিয়ে বাড়ি ফিরছি। একটা পুরনো মসজিদের পাশ দিয়ে রাস্তা। জায়গাটা নিরিবিলি। মসজিদের উল্টো দিকে একটা তেঁতুল গাছের নিচে পৌঁছেছি। এমন সময় পিছন দিক থেকে মাথায় একটা বাড়ি খেয়ে চোখে ফুলঝুরি দেখলুম। জ্ঞান হলে পর দেখি হাসপাতালের বিছানায় শুয়ে আছি। মাথায় আর বাঁ হাতে বেদম পেইন। রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে এক সহৃদয় ভদ্রলোক তার গাড়িতে তুলে সোজা হাসপাতালে নিয়ে এসেছেন। হাতের ব্যথাটা আর কিছুই না। যখন পড়েছি তখন রাস্তার একখণ্ড পাথরে লেগে কনুইটা ফ্র্যাকচার হয়েছে। এখানে বলে রাখি যে অজ্ঞান অবস্থায় আমার বেশ কিছু লোকসান হয়ে গেছে। আমার ওয়ালেটে ছিল 150 টাকা, সেটি গেছে। আর আমার 700 টাকা দামের স্বাদের ওমেগা ঘড়িটা। পুলিশে খবর দিয়ে কোনো ফল হয়নি, কারণ এই ধরনের অঘটন রাস্তাঘাটে নাকি প্রায় ঘটে। হাত প্লাস্টার করে বিছানায় পড়ে থাকতে হলো 3 হপ্তাহ। জখম হবার 4-5 দিনের মধ্যেই আমি মার্তাণ্ডকে একটা পোস্টকার্ড ছেড়ে দিয়েছিলাম আমার অবস্থা জানিয়ে। 3 দিনের মধ্যেই তার উত্তর এসে যায়। দুঃসংবাদ, মার্তাণ্ড লিখেছে বিক্রমাদিত্য সিরিজের জন্য অর্ডার পেয়ে গেছে। অমুক তারিখের মধ্যে 6খানা ছবি দিতে হবে, তাই সে অন্য মডেল নিতে বাধ্য হয়েছে। আমার মতো কোয়ালিফিকেশন নাকি তার নেই, কিন্তু নিরুপায়। এই সিরিজ শেষ হলে পরে প্রয়োজন হলে আমায় আবার জানাবে, ইত্যাদি। এ নিয়ে তো আর করার কিছু নেই, তাই অগত্যা সময় কাটানো এবং যা হোক কিছু রোজগারের জন্য অন্ধ হেল্ডার পত্রিকায় একটু আধটু লিখতে শুরু করলাম। 6খানা ছবি আঁকতে মার্তাণ্ডের লাগবে অন্তত 3 মাস, অর্থাৎ আমার প্রায় 9,000 টাকা লোকসান করে দিয়েছে হায়দ্রাবাদের গুন্ডা। কিন্তু 1 মাস যেতে না যেতেই আমার বাড়িওয়ালার কাছে টেলিফোন এলো মার্তাণ্ড সাহেবের। আমায় নাকি তার বিশেষ প্রয়োজন। বেশ কৌতূহল নিয়ে হাজির হলুম মার্তাণ্ডের স্টুডিওতে। ব্যাপারটা কি? আমার একটা ভালো স্কেলেটন জোগাড় করে দিতে পারো? বললেন মার্তাণ্ড সাহেব। 2-1 জনকে বলে ফল হয়নি, তাই তোমার কথা মনে হলো। যদি পারো তো ভালো কমিশন দেব। আমার বিশেষ দরকার। জিজ্ঞাসা করলুম, স্কেলেটনের প্রয়োজন হচ্ছে কেন? মার্তাণ্ড বললেন, বেতাল পঞ্চবিংশতির ছবি আঁকবেন। বিক্রমাদিত্যের কাঁধে বেতাল হবে ছবির সাবজেক্ট।
বেতালের গল্প আজকালকার ছেলেমেয়েরা পড়ে কিনা জানি না, আমরা এককালে খুব উপভোগ করতুম। এক সন্ন্যাসী বিক্রমাদিত্যকে আদেশ করেছে 2 ক্রোশ দূরে শ্মশানে শিরীষ গাছে একটা মরা ঝুলছে, সেইটে তুমি আমার কাছে এনে দাও। বিক্রমাদিত্য শ্মশানে গিয়ে ঝুলন্ত মরার গলার দড়ি তরোয়ালের এক কোপে কেটে ফেলতেই মরা মাটিতে পড়ে খিলখিল করে হেসে উঠল। ছেলেবেলায় জিন্দা লাশ বলে একটা হিন্দি ফিল্ম দেখেছিল। এও হলো জিন্দা লাশ, এমন লাশ যার মধ্যে ভূত বাসা বেঁধেছে। এই এই ভূতে পাওয়া মরাকেই বলে বেতাল। বিক্রমাদিত্য বেতালকে কাঁধে নিয়ে সন্ন্যাসীর কাছে চলেছেন, আর বেতাল তাকে হেয়ালি গল্প বলছে। রাজা যদি হেয়ালির ঠিক উত্তর দেন, তাহলে মরা আবার তার কাছ থেকে শিরীষ গাছে ফিরে যাবে, আর যদি ভুল উত্তর দেন, তাহলে রাজা বুক ফেটে মারা যাবেন। যাই হোক, আমি মার্তণ্ডকে বললুম, কিন্তু সাহেব, বেতাল তো কঙ্কাল নয়, সে তো সব দেহ। মার্তণ্ড বললেন, স্কেলিটন পেলে আমি ছবিতে তার গায়ের চামড়া বসিয়ে নিতে পারবো, কিন্তু স্কেলিটন আমার চাই। আমি বললুম, তোমার মডেল কঙ্কালকে কাঁধে নিতে রাজি হবে তো? হবে বই কি, বললে মার্তণ্ড। আমি তার সঙ্গে কথা বলেছি, সে বলে তার কোনো ভয় ডর নেই। এখন তুমি বলো, তুমি জোগাড় করে দিতে পারবে কি না? বললুম, আই শ্যাল ট্রাই মাই বেস্ট, তবে এ কিন্তু অল্প খরচে হবে না, আর কাজ হয়ে গেলে সে কঙ্কাল ফেরত দিতে হতে পারে। মার্তান্ড আমার হাতে 2000 টাকা দিয়ে বললে, হে, এই হলো কঙ্কালের 7 দিনের ভাড়া, এটা দাম নয়, আর তোমায় আমি দেব 200। স্কেলিটন পাওয়া আজকের দিনে খুবই কঠিন, সেটা সকলেই জানে। যা পাওয়া যায় সবই প্রায় বিদেশি এক্সপোর্ট হয়ে যায়, কিন্তু তখনও যে সহজ ছিল তা নয়, বিশেষত হায়দ্রাবাদের মতো জায়গায়। আমি অনর্থক খোঁজাখুঁজি না করে সোজা আমার বাড়িওয়ালাকে ব্যাপারটা খুলে বললাম। মোতালেব সাহেব হায়দ্রাবাদে রয়েছেন 42 বছর, এখানকার নারী নক্ষত্র জানেন। আমার কথা শুনে কিছুক্ষণ ভুরু কুঁচকে থেকে বললেন, একটা স্কেলিটনের কথা মনে পড়েছে বটে, তবে সেটা আসল কঙ্কাল না যন্ত্রপাতি লাগানো আর্টিফিশিয়াল কঙ্কাল সেটা বলতে পারবো না, আর সেটা এখনো সে লোকের কাছে আছে কি না তাও জানি না। কে লোক সে? এক ম্যাজিশিয়ান, বললেন হোসেন সাহেব। আসল নাম কি জানা? আসল নাম কি জানি না, তবে ভোজরাজ নামে খেলা দেখাতো। তার মধ্যে একটা ছিল কঙ্কালের খেলা। কঙ্কাল তার সঙ্গে এক টেবিলে বসে চা খেত, তাস খেলতো, দুজনে পাশাপাশি হাঁটা চলা করত। সে এক তাজ্জব ব্যাপার। খুব নাম করেছিল লোকটা, তবে তবে বছর 15 তার কোনো হদিশ পায়নি। ম্যাজিক ছেড়ে দিয়েছে এটাই শুনেছিলাম। সে কি হায়দ্রাবাদেরই লোক? হ্যাঁ, তবে তার ঠিকানা আমি জানি না। অন্ধ্র অ্যাসোসিয়েশনে জিজ্ঞাসা করে দেখতে পারো। তারা ফি বছর ভোজরাজের খেলার ব্যবস্থা করত। অন্ধ্র অ্যাসোসিয়েশনের কাছ থেকে ভোজরাজের এককালে ঠিকানা পাওয়া গেল। আশ্চর্য, গিয়ে দেখি লোকটা এখনো সেইখানেই আছে। চকবাজারের মধ্যে একটা দোতলা বাড়িতে 2টি ঘর নিয়ে তিনি থাকেন। বয়স 80-টাশি হবে।
মুখ ভর্তি একরাশ খয়েরি রঙের দাড়ি, মাথায় চকচকে টাক, গায়ের রং আবলুস। আমায় দেখে হিন্দিতে প্রথম কথায় বললেন, বাঙালি বাবুর নসিব খারাপ যাচ্ছে বলে মনে হচ্ছে। লোকটা তাহলে বোধহয় গুনতে জানে। এবারে আর ভনিতা না করে আসল ব্যাপারটা তার কাছে পেশ করলুম। বললুম, যদি সে কঙ্কাল এখনো আপনার কাছে থেকে থাকে, আর যদি সেটাকে হপ্তাখানেকের জন্য ভাড়া দিতে পারেন, তাহলেই আমার নসিব কিছুটা ইমপ্রুভ করতে পারে। যিনি ভাড়া নেবেন তিনি 2000 টাকা দিতে রাজি আছেন। সে কঙ্কাল এখনো আছে কি? একটা কেন, দুটো আছে। আমি একটু থতমত খেয়ে গেলুম। আরে কঙ্কাল তো তোমারও আছে, বললেন ভোজরাজ। নেই কি? কঙ্কাল আছে বলেই তো চলে ফিরে বেড়াচ্ছ। তোমার কঙ্কাল তো আমি চোখের সামনে দেখতে পাচ্ছি। কনুইয়ের কাছে হাড়ে চির ধরল, ডাক্তার আবার সেটাকে জুড়ে দিল। তুমি জওয়ান বলেই জোড়া লাগলো। আমি যদি মাথায় বাড়ি খেয়ে পড়ে হাড় ভাঙতুম, আমাকে কি আর কোনোদিন উঠতে হতো? হ্যাঁ? এই সুযোগে একটা প্রশ্ন না করে পারলুম না। আমায় কে জখম করলো সেটা বলতে পারেন? এ ভারী অর্ডিনারি গুণটা, বললেন ভোজরাজ। তবে তার পিছনে অন্য কেউ আছে কিনা জানি না। থাকতে পারে, সেটা জানতে পারে আমার কঙ্কাল। সেটা আমার চেয়ে অনেক বেশি জ্ঞানী। তুমি চাইছো সে কঙ্কাল, আমি দিতেও প্রস্তুত আছি। অনেক কাল রোজগার নেই, দেনা জমে গেছে বিস্তর। 2000 পেলে সব শোধ হয়ে যাবে। আমিও নিশ্চিন্তে মরতে পারি, কিন্তু একটা কথা বলি তোমায়, এই কঙ্কাল যে সে কঙ্কাল নয়। যার কঙ্কাল তিনি ছিলেন সিদ্ধ পুরুষ। মাটি থেকে 5 হাত শূন্যে উঠে যোগ সাধনা করতেন, বায়ু থেকে আহার্য আহরণ করতেন। ফলমূলের দরকার হতো না, তার তেজ ছিল অসামান্য। একবার তার সাধনার সময় এক চোর তার কুঠিরে ঢুকে ঘটি বাটি সরাতে গিয়েছিল। হাত বাড়ানো মাত্র আঙুলগুলো বেঁকে যায়। কুষ্ঠ কেউটে ছোবল মারতে এলে সাপ ভস্ম হয়ে যেত। বাবাজির কিছু হতো না। আমি একটা কথা না বলে পারলুম না, কিন্তু এই বাবাজির কঙ্কালকেও তো আপনি বসে এনেছেন। একে দিয়ে ভেলকি দেখাতেন স্টেজে। তাহলে বলি শোনো, বললেন ভোজরাজ। কঙ্কালকে আমি কোনোদিন বসে আনিনি। এসবই তার খেলা। অন্য যা ম্যাজিক দেখাতুম সেগুলো কিছুই না, সব যন্ত্রপাতির কারসাজি। লোকে ভাবতো কঙ্কালের মধ্যে বুঝি কলকবজা আছে। আসলে কঙ্কালের যা কিছু ক্ষমতা সবই গুরুজির কৃপায়। মনে মনে তার শিষ্য হয়ে আমি একটানা 10 বছর তার পদসেবা করি। তখন আমার তরুণ বয়স। ম্যাজিক সম্বন্ধে একটা কৌতূহল ছিল এই পর্যন্ত। গুরুজি একবারও আমার কোনো নোটিশ নেননি। তারপর একদিন হঠাৎ আমার দিকে চেয়ে বললেন, বেটা, তোর উপর আমি খুশি হয়েছি, তবে তুই এখন সংসার ত্যাগ করতে যাসনি।
তোর অনেক কাজ আছে। তুই হবি ভোজবাজির রাজা। তোর নাম হবে, যে কাজের নাম করবি সেই কাজে আমি তোকে সাহায্য করব, তোর সেবার প্রতিদান দেব। তবে সেটা এখন নয়, আমি মরার পর। আমি বললাম, সেটা কিরকম করে হবে যদি বুঝিয়ে দেন। গুরুজি আমাকে সন তারিখ বলে দিয়ে বললেন, এই দিনে যাবি তুই নর্মদার তীরে মান্দাতা শহরে। সেখানে শ্মশানে গিয়ে দেখবি একটা বেল গাছ। সেই গাছ থেকে নদীর ধার ধরে পশ্চিমে চলে যাবি 999 পা। সেখানে দেখবি বনের মধ্যে একটা তেঁতুল গাছ, আর পাবলু গাছের মধ্যে আকন্দ ঝোপের পাশে একটা কঙ্কাল। সেটাই আমি। সেটাকে তুই নিয়ে যাস, সেটাই সাহায্য করবে তোর কাজে, তোর আদেশ মানবে, লোকে দেখে তোকে বাহবা দেবে। তারপর কাজ ফুরিয়ে গেলে সেটাকে নদীর জলে ফেলে দিবি। যদি তখনও কাজ বাকি থাকে তাহলে সেটা জলে ডুববে না। তখন আবার তুলে এনে তোর কাছে রেখে দিবি। সব শুনে টুনে ভোজরাজকে জিজ্ঞাসা করলাম, ওটা ফেলে দেবার সময় কি এখনো আসেনি? ভোজরাজ বললেন, না, আসেনি। একবার মুশির জলে ফেলে দেখেছিলাম, ডোবেনি। এখন বুঝতে পারছি তোমারই অপেক্ষায় ছিলাম। তোমার কর্কট রাশিতে জন্ম তো? হ্যাঁ। পঞ্চমী তিথিতে? আগে হ্যাঁ। তবে তবে তুমি সেই লোক। অবশ্যই রাশি আর তিথি না মিললেও তোমাকে দেখেই মনে হয়েছিল তুমি শীতে লোক। বাবার কঙ্কালের হিল্লেটা তোমার হাত দিয়ে হলেই ভালো হবে। আমার বিশ্বাস বাবারও তোমাকে ভালো লাগতো। তিনি সাচ্চা লোক পছন্দ করতেন। তাহলে এখন কি করতে হবে? আগে ওই বাক্সটা খোলো, যাও। ঘরের এক কোণে একটা বড় কাঠের সিন্দুকের দিকে দেখিয়েছেন ভোজরাজ। আমি গিয়ে ডালাটা তুললুম। ভিতরে কিংখাবের কাজ করা একটা গাঢ় লাল মখমলের উপর হাঁটু ভাঁজ করে কঙ্কালটা শোয়ানো রয়েছে। ভোজরাজ বললেন, ওটাকে তুলে বাইরে আনো। দেখলাম মিহি তামার তার দিয়ে সুন্দর করে কঙ্কালের হাড়গুলো পরস্পরের সঙ্গে পেঁচানো রয়েছে। পাঁজরটা 2 হাত দিয়ে জাপটে ধরে কঙ্কালটা বাইরে আনলো। ভোজরাজ বললেন, ওটাকে দাঁড় করাও। করালুম। এবার হাত দুটো সরিয়ে দাও। হাত সরিয়ে আনলুম, আর সঙ্গে সঙ্গে আমার চোখ টেরিয়ে গেল। কঙ্কাল নিজে থেকেই দাঁড়িয়ে রয়েছে, কোনো সাপোর্ট নেই। এবারে ওটাকে গড় করো। এই শেষ কাজের জন্য ওটা তোমারই সম্পত্তি। কাজটা যে কি তা জানি না, তবু রিস্ক না নিয়ে গড় না করে একেবারে ষষ্ঠাঙ্গ হয়ে শুয়ে পড়লুম স্ক্লিটনের সামনে। যা করছো তা বিশ্বাস করে করছো তো? জিজ্ঞাসা করলেন ভোজরাজ। আমি বললুম, আমার মনের সব কপাট খোলা ভোজরাজজি। আমি হাঁচি, টিকটিকি, ভূতপ্রেত, দত্তিদানা, বেদ বেদান্ত, আইনস্টাইন ফাইনস্টাইন সব মানি। ভেরি গুড। এবার তুমি ওটাকে নিয়ে যাবার ব্যবস্থা করো। দেখো যেন গুরুজির মনোবাঞ্ছা পূর্ণ হয়। কাজ হয়ে গেলে ওটাকে মুন্সি নদীর জলে ফেলে দিও। কঙ্কাল পেয়ে অত্যন্ত খুশি হয়ে মার্তণ্ড আমাকে 200 জায়গায় 500 টাকা বকশিস দিয়ে ফেললেন।
তারপর বললেন, আজ সন্ধ্যায় কি করছো? কেন বলুন তো? আজ বিক্রমাদিত্যের ছবিটা আঁকা শুরু করব, তুমি এলে ভালো হয়। আমি তো জানতাম আপনি সকালে ছাড়া ছবি আঁকেন না। এটার জন্য স্পেশাল ব্যবস্থা, বললেন মার্তণ্ড। এই ছবির জন্য যে মুডটা চাই সেটা রাত্রেই ভালো আসবে। আর দৃশ্যটার জন্য আমি নিজে প্ল্যান করে একটা লাইটিংয়ের ব্যবস্থা করেছি। আমি সেটা তোমাকে দেখাতে চাই। কিন্তু মডেল যদি আপত্তি করে? তুমি যে ঘরে আছো সেটা সে জানবেই না। তুমি ঠিক 7টার সময় এসে স্টুডিওর এক কোণটাতে চুপটি করে দাঁড়িয়ে থাকবে। আলোগুলো সব মডেলের উপর ফেলা থাকবে। তার পিছনে কি আছে সেটা সে দেখতেই পাবে না। এককালে অ্যামেচার থিয়েটার করেছি, জানতাম ফুল লাইটের পিছনে দর্শকের প্রায় দেখাই যায় না। এও সেই ব্যাপার আর কি। আমি রাজি হয়ে গেলাম। একটা ধূপপুকুনির ভাব নিয়ে 7টার ঠিক 5 মিনিট আগে হাজির হলুম মার্তণ্ডের বাড়ি। ওর মাদ্রাজি চাকর শিবচরণ আমাকে দরজা ফাঁক করে ঢুকিয়ে দিলে স্টুডিওতে। মডেলের জায়গা এখনো খালি, তবে লাইটিং হয়ে গেছে এবং সত্যি তারিফ করার মতন ব্যাপার সেটা। যে শ্মশানে ভূত পিশাচের নৃত্য হয়েছে সেখানে এই রকম আলোরই দরকার। মার্তান বসে আছে ক্যানভাসের সামনে, তার পাশে একটা জোরালো ল্যাম্প। সে আমাকে আর চোখে দেখে একটা বিশেষ দিকে নির্দেশ করল। সেটা হলো স্টুডিওর সঙ্গে লাগা একটা ঘরের দরজা। বুঝলাম সে ঘরে মডেল তৈরি হচ্ছেন। এবারে আরেকটা জিনিসের দিকে দৃষ্টি গেল, সেটা হলো কঙ্কাল। একটা হ্যান্ডস্ট্যান্ডের ডাটি থেকে সেটা ঝুলছে। তার গায়ে ভৌতিক আলো পড়ে সেটা আরো ভৌতিক দেখাচ্ছে, আর তার সঙ্গে ভৌতিক হাসি। তোরা লক্ষ্য করেছিস কিনা জানি না, 32 পাটি দাঁত বেরিয়ে থাকে বলে যে কোনো খুলির দিকে চাইলেই মনে হয় সেটা হাসছে। একটা খুট শব্দ শুনে অন্য ঘরের দরজাটার দিকে চোখ গেল। তরোয়াল হাতে রাজপোশাক পরিহিত বিক্রমাদিত্য বেরিয়ে এলেন দরজা খুলে। পাকানো গোঁফ, গালপাট্টা, লম্বা ঢেউ খেলানো চুল, কোনো ভুল নেই। মনটা হু হু করে উঠল, কারণ এই পাঠটা আমারই পাবার কথা। দৈব দুর্বিপাকে ফসকে গেল। রাজা এসে স্টেজে আলো নিয়ে দাঁড়ালেন। মার্তণ্ড উঠে গিয়ে তার পোজ আর পজিশনটা ঠিক করে দিয়ে চলে গেলেন হ্যান্ডস্ট্যান্ডের দিকে। কঙ্কালকে নামিয়ে নিয়ে সেটাকে মডেলের কাঁধে চাপিয়ে দিয়ে বললেন, এটার হাত দুটোকে তোমার কাঁধের উপর দিয়ে সামনের দিকে ঝুলিয়ে দাও, আর পা দুটো কোমরের দুপাশ দিয়ে নিয়ে এক করে তোমার বা হাত দিয়ে চেপে থাকো। দেখলুম মডেল দিব্যি মার্তণ্ডের ইনস্ট্রাকশন পালন করলে। লোকটার সাহসের প্রশংসা না করে উপায় নেই। মার্তণ্ড ছবি আঁকা শুরু করে দিলেন। প্রথমে চারকোল দিয়ে স্কেচটা করে তারপর রং চাপানো হবে। এর আগে তো আমিই মডেল হতুম, তাই আঁকাটা কেমন হচ্ছে সেটা দেখার সুযোগ ছিল না। আজ দেখতে পেলুম মার্তণ্ডের নিপুণ হাতের কাজ। মিনিট 5 হয়নি, হঠাৎ মনে হলো স্টেজের দিক থেকে একটা গোংরানির শব্দ পাচ্ছি। আর্টিস্ট এত মশগুল যে তার কানে শব্দটা যায়নি। সে খালি বললে, স্টেডি স্টেডি, কারণ রাজা অল্প অল্প হেলতে দুলতে শুরু করেছেন। আর্টিস্টের আদেশ সত্ত্বেও দেখলাম মডেল স্টেডি থাকতে পারছে না। সে এপাশ ওপাশ করছে। তার মুখ দিয়ে যে শব্দটা বেরোচ্ছে সেটাকে গোংরানি ছাড়া আর কিছুই বলা যায় না।
হোয়াট দ্য ম্যাটার? বেশ বিরক্তির সঙ্গে প্রশ্ন করলেন মার্তান্ড। এদিকে আমি ম্যাটারটা বুঝে ফেলেছি, কারণ চোখের সামনে দেখতে পাচ্ছি কি ঘটছে। কঙ্কালের হাত দুটো আর ঝোলানো নেই, সেটা ধীরে ধীরে ওপরের দিকে উঠে মডেলের থুতনির নিচে এসে ক্রমে একটা ভয়ঙ্কর আলিঙ্গনে পরিণত হচ্ছে। সেই সঙ্গে পা দুটো যেভাবে জড়িয়ে ফেলেছে কোমরটাকে, সেটা আর কোনোদিন খোলা যাবে বলে মনে হয় না। মডেলের অবস্থা এখন শোচনীয়। তার গোংরানি ক্রমে পরিত্রাহী আর্তনাদে পরিণত হয়েছে, আর সে তরোয়াল মাটিতে ফেলে দিয়ে সমস্ত দেহটাকে ঝাঁকিয়ে দুহাতের সমস্ত শক্তি দিয়ে কঙ্কালের হাত দুটোকে আগলা করার চেষ্টা করছে। মার্তান্ড একটা চিৎকার দিয়ে দৌড়ে গেছে মডেলের দিকে, কিন্তু দুজনের কম্বাইন চেষ্টায় এবং শক্তি প্রয়োগেও কোনো ফল হলো না। মার্তান্ড হাল ছেড়ে দিয়ে টলতে টলতে পিছিয়ে এসে ইজেলটাকে উল্টে ফেলে দিয়ে আমারই পাশে দেয়ালের গায়ে এলিয়ে পড়ল। আমার কিংকর্তব্য বিমূঢ় ভাবটা যদিও বেশিক্ষণ থাকেনি, কিন্তু তারই মধ্যে মডেল কাঁধে কঙ্কাল সমেত মাটিতে গড়িয়ে পড়েছে। এদিকে ঘর ঘরে গলায় মার্তান্ড বলছে, Do something. Do something. আমি এবার এগিয়ে গেলুম মঞ্চের দিকে। আমার কিন্তু ভয় কেটে গেছে এরই মধ্যে, কারণ মন বলছে কঙ্কাল আমার কোনো ক্ষতি করবে না, আমার চেষ্টায় কোনো বাধা দেবে না। কাছে যেতেই এক অদ্ভুত দৃশ্য দেখে মাথাটা ভো করে উঠল। রাজার চুল, গোপ, গালপাট্টা, পাগড়ি সবই আগলা হয়ে খসে পড়েছে, আর তার ফলে যে মুখটা বেরিয়ে পড়েছে সেটা আমার চেনা। ইনি হলেন মার খাওয়া ফিল্মের হিরো বিশ্বনাথ সোলাঙ্কি। মুহূর্তের মধ্যে চোখের সামনে থেকে একটা পর্দা সরে গিয়ে জাজ্জল্যমান সত্যিটা বেরিয়ে পড়ল, আর সেই সঙ্গে মাথায় খেলে গেল এক পৈশাচিক বুদ্ধি। আমি সোলাঙ্কির উপর ঝুঁকে পড়ে বললাম, এবার বলো তো দেখি, আমার জায়গাটা দখল করার জন্য আমার মাথায় বাড়ি তুমি মারিছিলে কিনা? না বললে কিন্তু কঙ্কালের হাত থেকে তোমার মুক্তি নেই। সোলাঙ্কির চোখ ঠিকরে বেরিয়ে আসছে। সে সেই অবস্থাতেই দম বেরিয়ে আসা গলায় বলে উঠল, Yes, 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 please, please, please save me, please, please. আমি মার্তান্ডের দিকে ফিরে বললুম, তুমি সাক্ষী, শুনলে তো? কারণ একে আমি পুলিশে দেব। মার্তান্ড মাথা নেড়ে হ্যাঁ জানিয়ে দিলেন। এবার কঙ্কালের কাঁধ ধরে মৃদু টান দিতেই সেটা রাজার কাঁধ ছেড়ে উঠে এলো, সঙ্গে সঙ্গে কোমর ছেড়ে পা দুটো। এরপরে অবশ্যই সোলাঙ্কি মহাশয়ের আর মডেল হওয়া হয়নি, কারণ তাকে বেশ কিছুদিন পুলিশের জিম্মায় থাকতে হয়েছিল। তার জায়গায় বিক্রমাদিত্য সিরিজের হিরো হলেন তারিণী চরণ বাড়ুজ্জে। ঘটনাটা মার্তান্ডকেও কাবু করে দিয়েছিলেন ঠিকই, কিন্তু দিন সাতেকের মধ্যেই রিকভার হয়ে তিনি আবার পুরো দমে কাজে লেগে গেলেন। বেতালের ছবি শেষ হওয়ার পরদিনই মুসি নদীর জলে কঙ্কালকে ফেলে দিলাম। চোখের নিমিষে সেটা তলিয়ে গেল জলের তলায়। শুনছিলেন সত্যজিৎ রায়ের লেখা গল্প তারিণী খুড়ো ও বেতাল। গল্পটা শুনে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যে সমস্ত শ্রোতা বন্ধুরা চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের উদ্দেশ্যে আমার বিনীত নিবেদন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমাকে উৎসাহিত করবেন আমি যেন আরও সুন্দর সুন্দর ভিন্ন স্বাদের গল্প আপনাদেরকে শোনাতে পারি। খুব তাড়াতাড়ি আবারও আরেকটি গল্প নিয়ে হাজির হব আমি তুষার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।